শীত তো চলেই যাচ্ছে। এই মাঘ মাস প্রায় যায় করছে একটা অবস্থা। তো এখন শীত, কি মাঘ মাস চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, শীত এখন, এবারের শীত কিন্তু হচ্ছে পৌষে একটা বড় ধক দিয়ে গেল, যে কারণে পৌষকে মনে হচ্ছে মাঘ মাস, আর মাঘে এসে দেখা গেল শীত নাই। এবার তো মাঘ মাসে মনে হচ্ছে যে মার্চ মাস, মানে ইনফ্যাক্ট চৈত্র ফাল্গুন ফাল্গুন ফাল্গুন, মাসের মতো। ফাল্গুনের মতো একটা আবহ, তেমন শীত নাই। দেখা গেল যে রাতের বেলা একটু শীত লাগে, হালকা ঠান্ডা, আর দিনের বেলা জ্যাকেট নিয়ে যদি বের হই তাহলে একটা বিড়ম্বনার মতো। যে শীত বস্ত্র এখন বিড়ম্বনা মনে হচ্ছে আর কি, হ্যাঁ, হঠাৎ করে। হঠাৎ করে। আর গত কয়েকদিন একটা শীত পড়ার কারণে দেখা গেছে যে ঢাকা শহরের মানুষ বিভিন্ন গার্মেন্টস আউটলেট থেকে প্রচুর প্রচুর কেনাকাটা। সোয়েটার বা জ্যাকেট, জাম্পার এগুলো কিনেছে। তো যারা কিনেছে তারা এখন মানে একটু মানে একটু বিমর্ষ। বিমর্ষ যে শীতটা মানে চলে গেল, মানে শীত যাওয়ার তো সময় এটা না। জানুয়ারির 27 তারিখ তুরন্ত শীত থাকার কথা। সাধারণত বাংলাদেশে হচ্ছে শীত এবং বর্ষা, এই দুটো নিয়ে আলাপের ক্ষেত্রে দেখা যায় যে আগে, এখন আর কি বর্ষা দেখো, আগে যা ছিল। আমরাও হ্যাঁ যে শীত আগে আমাদের ছোটবেলায় শীত ছিল, হ্যাঁ শীত পড়তো, লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতাম, হ্যাঁ। 3টা সোয়েটার লাগতো, 2টা সোয়েটার লাগতো, ইত্যাদি ইত্যাদি। কই সেই দিন তো আর নাই। হ্যাঁ, এই 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 একটা, এটা এটা কি মানে বাঙালির চিরন্তন হাহুতাশের ক্যারেক্টার থেকে আসছে এই, এটা এটা যে মানুষেরই আগের মতো আর শীত নাই। মানুষেরই চিরন্তন যে আগে আমার আগে আগের দিনগুলো কত ভালো ছিল, আগের দিনগুলো অমুক ছিল, আগের দিনগুলোতে কত মজা হতো। আগের দিনে শীত কেমন ছিল? মজা ছিল, আগের দিন তো মজা ছিল, শীতকাল মানেই তো মজা। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা শেষ, হ্যাঁ, সবচেয়ে খেলার উৎসব মুখর উৎসব সময়। মুখর সময়। ডিসেম্বর মাস আসলে, ইনফ্যাক্ট ডিসেম্বর মাস আমার খুব প্রিয়, সব সময়, চিরদিন। ডিসেম্বর মাসের সঙ্গে একটা ছোটবেলার নস্টালজিয়া জড়িত। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আপনিও বাংলা মিডিয়াম, আমিও বাংলা মিডিয়াম, আমাদের উৎসবের সময় ছিল ডিসেম্বর। স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যেত, এরপরে খেলা খেলা খেলা, বাইরে ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো। মানে স্বাধীনতা কাহারে বলে। স্বাধীনতা কাহাকে বলে? খেলা, সন্ধ্যার সময় ব্যাডমিন্টন, সারাদিন ক্রিকেট, আড্ডা। কয়টা থেকে খেলা শুরু করতেন? কোন খেলা, ক্রিকেট না ফুটবল? এই ক্রিকেট না আপনার ব্যাডমিন্টনের কথা? না, এই মোটা দাগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ফাইনাল পরীক্ষা শেষ, সকালে এক প্রস্থ ক্রিকেট দিয়ে শুরু। সকাল 10টা? না না, একদম ভোরে। হ্যাঁ, একদম ভোরে আমরা বলতাম হচ্ছে প্রজেক্টে যাই। প্রজেক্ট বলতে এখন যেটা হচ্ছে দক্ষিণ বনশ্রী, তো তখন আমরা এটাকে বলতাম প্রজেক্ট। তখন প্রজেক্ট, এটা হ্যাঁ, গড়ে উঠছে গড়ে উঠছে। ওইখানে এটা কোন তেমন। সময়ের কথা? এটা ধরেন হচ্ছে মিড 90s, ওই সময়টাতে। এবং তখন তো ঢাকা শহরেই অনেক মানুষের সংখ্যা অনেক কম, ঘরবাড়ি কম, প্রত্যেকটা বাসা মানে হচ্ছে সামনে একটা গাছ আছে, নারকেল গাছ প্রচুর ছিল। তো সেই সময় আমরা ভোরবেলা উঠে এই শীতের মধ্যে আমরা চলে যেতাম হচ্ছে প্রজেক্টে, অর্থাৎ এখনকার দক্ষিণ বনশ্রী যেটা, সেইখানে গিয়ে সেইখানে কোনো একটা মাঠ খুঁজে ব্যাস গিয়ে ওইখানে দেখা যেত যে ম্যাচ হচ্ছে, সিনিয়র জুনিয়র ম্যাচ। সিনিয়ররা এই ক্ষেত্রে হচ্ছে খুব এক ধরনের সিনিয়রিটি ফলাতো, যে মাঠ তোরা গিয়ে দখল করবি আগে, আমরা যাব আমরা ভিআইপির মতো। ভিআইপির মতো যাবে তারা, আমরা সব মাঠ টাট ম্যানেজ ট্যানেজ করে রাখবো, তারপর সিনিয়ররা আসবে। ততক্ষণে আমরা আমরা মাঠ দখল করে তো আর বসে থাকা যায় না। খেলা হ্যাঁ, শুরু হয়ে দেখা গেল যাচ্ছে। যে 1-1.5 ঘন্টা খেলে ফেলেছে, ক্লান্ত, যথারীতি গোহারা হাঁটতাম সিনিয়র টিমের কাছে। সেইটা খেলে এসে মহল্লায় ঢুকে, তখন খোলা জায়গা বেশ ছিল, বেশ কিছু জায়গা, এখন ওইসব জায়গায় হচ্ছে বিল্ডিং টিল্ডিং উঠে গেছে। ওইখানে যেটা হইতো সেটা হলো যে গিয়ে আমরা ওইখানে ব্যাডমিন্টন শুরু হতো, এই নাস্তাটা করে তারপর আবার ব্যাডমিন্টন। সন্ধ্যার দিকে? না, না বিকাল? সকালেই। সকালেই 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 ব্যাডমিন্টন? সকালেই আবার 10টা থেকে হয়তো ব্যাডমিন্টন খেলছি। ব্যাডমিন্টন খেলতে 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 বিকেলের দিকে হচ্ছে আমরা সিনিয়র হতে হতে বিকেলের দখল আমরা পেলাম। কিন্তু তার আগে এটা একটা রেওয়াজের মতো যে জুনিয়ররা খেলবে হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত, বিকেলের পর থেকে হচ্ছে সিনিয়র্স টাইম। তারা সন্ধ্যার পর থেকে যত রাত বাড়বে সিনিয়রদের বয়স তত বাড়বে, মাঠে উপস্থিত লোকের বয়স তত বাড়তে থাকবে, এই ধরনের একটা রেওয়াজের মতো ছিল। তো এই খেলা আর শেষই হচ্ছে না, মানে স্বাধীনতা অপার হলে যা হয় আর কি।
নেলসন, একটা জিনিস দেখছি যে আপনার সঙ্গে আমার শৈশব কৈশোরের স্মৃতির অনেক মিল আছে, মানে প্রায় একই ধরনের। গত 2টা পর্বেও স্মৃতি মিলে যাচ্ছিল, শীত নিয়েও স্মৃতি মিলে যাচ্ছে। ডিসেম্বর মাস আগেই বলেছে যে খুব প্রিয় মাস। ডিসেম্বর মাসে অ্যানুয়াল পরীক্ষা শেষ যদি 2 দিন পরে হতো, ধরেন বন্ধু বান্ধবের আগে শেষ হয়ে গেছে, 2 দিন তারা খেলছে, আমি যেতে পারছি না নিচে বা এরকম, এটার চেয়ে দুঃসহজ ব্যাপার আর কিছু হতে পারে না। তো আপনার মতো আমারও ওই পরীক্ষাগুলো দেখা যেত খারাপ হচ্ছে, ওই পরীক্ষাগুলো খারাপ হচ্ছে, কারণ ওই পরীক্ষায় মনোযোগী তো নাই। আমি তো মানে আমার মন তো পড়ায় নাই, আমার মন তো নিচে, আমি শুনতেছি আমার বন্ধু বান্ধবের আওয়াজ আমি শুনছি জানলা দিয়ে, তারা হয় ব্যাডমিন্টন শুরু করেছে বা কিছু একটা করছে বা নিচে নেমেছে, একটা হই হই ব্যাপার। মন বসার তো কথা না। আমি একটু পরে একটা ঘটনার কথা বলবো শীত রিলেটেড, তার আগে বলে নিই যে আপনার মতো ওই সকালবেলা ঘুম থেকে ওঠা, আর আমার বাবা মা হচ্ছে চাকরিজীবী ছিলেন দুজনই, মাও চাকরিজীবী ছিলেন, সেজন্য আমার স্বাধীনতার পরিমাণটা একটু বেশি ছিল আর কি বাসায়। মানে অনেকটা ধরেন আমি সবসময় রাজা আমার বাসায়, কাজের বুয়া বা ছোট বোন এর বাইরে আমার মানে আমাকে আসলে শাসন করার কেউ ছিল না, মানে ঘরের সিনিয়র মোস্ট। হ্যাঁ, শাসন হতো বাসায় আসার পরে, যখন রিপোর্ট যেত আর কি, ভাইয়া আজকে এই করছে, ভাইয়া ওই করছে, এগুলা ওইটা পরের ব্যাপার, এটা অন্য আলোচনা। তো সকাল থেকে কি হবে, ক্রিকেট। আসলে এই জিনিসগুলো নেলসন কোনো কিছু কিন্তু প্ল্যানড ওয়েতে হতো না। এখন আমরা অনেক কিছু প্ল্যান করি, এই কালকে ওই করব, আগামী সপ্তাহে করব, একসাথে বন্ধু বান্ধব ঘুরতে যাব, কিন্তু এত বড় বড় ঘটনা ঘটে যেত, আমি এই জিনিসটা খুব অবাক লাগে আমার কাছে। এই যে খেলাগুলো হচ্ছে 20-25 জন নিচে নেমে যাচ্ছে, স্ট্যাম্প চলে আসতেছে কোথা থেকে, ক্রিকেট ব্যাট চলে আসতেছে কোথা থেকে, কোর্ট কাটা নিয়ে এক ধরনের প্ল্যান হতো যে আমরা অমুক দিন থেকে কিন্তু খেলাগুলো যে হচ্ছে রাতের বেলা লাইট জ্বালা যে খেলাগুলো হচ্ছে, মনে হচ্ছে যেন অটোমেটেড হয়ে যাচ্ছে, কে কার পরে খেলবে, আচ্ছা আমি খেলতেছি বা তুই খেল, এই আয় হয়ে যাচ্ছে, কিন্তু মানে কোনো প্ল্যান নাই, এটা নীরবে নিভৃতে হয়ে যাচ্ছে জিনিসগুলো। তো সকালবেলা ক্রিকেট, শীতের সময় তো ক্রিকেট, তখন অনেক কিছু কল্পনা করতাম। তখন ওই যে ক্রিকেট সিজনও মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটও তখন কিন্তু এখনকার মতো এরকম গণও ছিল না, মানে সারা বছর ধরে প্রতিদিন 4টা করে খেলা। তখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাই আসলে সারা পৃথিবীতেই খেলা হতো। অস্ট্রেলিয়াতে সিরিজ, বিভিন্ন টেস্ট সিরিজ হচ্ছে, নিজেদেরকে কল্পনা করতাম যে আমি অমুক, আমি তমুক। এবং পরদিনের খেলার জন্য, পরদিন ক্রিকেট খেলার জন্য আমি আসলে বল করতাম। হ্যাঁ, আচ্ছা, তো কোন বলটা কিভাবে করব, একটা মনে আছে যে যে এটা শুধু আমি না, এটা আরো অনেকেই এই কাজটা করতো, সেটা হচ্ছে ওই যে সুইং এর যেই বিষয়টা। এখন আমরা তো টেপ টেনিসে খেলি, তো টেপ টেনিসে খেলার সময় তো আর ওই ইটা নাই, সিমটা, তো আমরা সিম বানাতাম, আলাদা এক্সট্রা দিয়ে। একবার কি করা হলো, যে একবার না কয়েকবারই হলো, সেটা হচ্ছে সুতা দিয়ে টেপ টেনিসের বল টেপ পেঁচানোর পরে সেলাই করা। কিভাবে করলেন এটা? তো এটা জাস্ট হচ্ছে টেপের উপর দিয়ে সেলাই করা। হ্যাঁ, ওই বলে গিয়ে লাগলে তো বল শেষ। তো ওইটা ওইভাবে হচ্ছে সেলাই টেলাই করে একটা বিরাট আমরা গবেষণা চালাচ্ছি, কে কীভাবে সিম ব্যবহার করে কিভাবে হচ্ছে বলটা করতে পারে। এবং আগের দিনের মানে পরদিনের খেলার জন্য ওই যে বললাম যে কিছু ম্যাচ থাকতো, যে মহল্লা টু মহল্লা, এই 32 নম্বর গলি বনাম 30 নম্বর গলি, এই বনাম যে খেলাগুলো সমবয়সীদের মধ্যে, এটার মধ্যে শ্রেষ্ঠত্বের এক ধরনের, কোনো ধরনের কাপটাপের ব্যাপার ছিল না। কাপের খেলা আলাদা, ওইটা হতো ওইটার মতো বাসাবো খেলার মাঠে হতো, বা যেটা প্রজেক্ট বলছি দক্ষিণ বনশ্রী, সেইখানে বড় মাঠ করে সেইখানে গোল্ড কাপ টুর্নামেন্ট হতো। তো সেইটা আলাদা জিনিস। কিন্তু এই যে মহল্লার সাথে মহল্লার যে খেলা, সেইখানে দেখা যেত যে এরা হচ্ছে মোটামুটি তাদের সমবয়সী সবাইকে হারাইতে পারছে এই সিজনে। তার মানে এই এইজ গ্রুপের ভেতরে আসলে তারাই সেরা, এই টিমটাই সেরা। তো এদের আলাদা একটা ব্যাপার ছিল। এদের সাথে পরে দেখা যেত যে তখন একটা ছিল যে কোকাকোলার বা এই ড্রিঙ্কসগুলার, সফট ড্রিঙ্কসগুলার হচ্ছে লিটার বের হয়েছে। তখন কাচের বোতল ছিল। হ্যাঁ, প্রথম যে লিটার বের হলো কাচের বোতল। তো লিটার বাজির খেলা, 1 লিটার 2 লিটার 5 লিটার, মানে যত বড় টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা, ওইটা দেখা গেল যারা এই মুহূর্তে
আশপাশের কয়েক মহল্লার মধ্যে সেরা টিম বলে বিবেচিত, তাদের সাথে খেলতে গেলে তারা বললো যে 5 লিটারের নিচে খেলবো না। মানে এটা একটা ব্যাপার। 5 লিটার কিন্তু 5টা বোতল। 5টা বোতল, তো 5 লিটারের নিচে খেলবে না। তখন হচ্ছে এই টাকা পয়সা জোগাড় করা, ওই বয়সে টাকা পয়সা জোগাড় করা তো বিরাট একটা ঝঞ্ঝাটের ব্যাপার। তো সবাই মিলে চাঁদা টাদা দিয়ে আচ্ছা 5 লিটারের একটা টাকা জোগাড় করা হলো, তাহলে ওদের সাথে চ্যালেঞ্জ নেওয়া গেল, নিয়ে যদি হারাইতে পারি তাহলে আমরা এখন আমাদের নিচের টিমগুলোর সাথে এরকম 5 লিটার বা 3 লিটারের বাজিতে আমরা যাব। হ্যাঁ, যে বিজয়ী দল কি পাবে 5 লিটার, 5 লিটার দিয়ে কি হয়, গিয়ে হয়তো নিয়ে সকালে নাস্তা। এবং দেখা যেত যে খেলাটা হচ্ছে 2 দলই একসাথে বসে আসলে ওই টাকাটা দিয়ে নাস্তা করছে, ওটা জাস্ট হচ্ছে একটা ধরনের ফান, মজা, ফানের মতো। তো এইটা ছিল, এবং এইটার জন্য যে মানসিক প্রস্তুতি, রাতের বেলা শুয়ে শুয়ে এই বলটা আমি এইভাবে করব, এইভাবে খেলবো, ইত্যাদি ইত্যাদি। আরেকটা যেটা থাকতো, একটা স্বাভাবিকভাবেই ওই ছোটবেলায় যেটা থাকে, যার ক্রিকেট ব্যাট আছে, হ্যাঁ, সে তো টপ অর্ডার ব্যাটসম্যান, নির্ধারিত যে ক্রিকেট ব্যাট আছে যেহেতু, সে হচ্ছে টপ অর্ডার ছাড়া সে তো কীভাবে খেলবে, সে হয় ওপেন করবে, না হলে সর্বোচ্চ যদি কম্প্রোমাইজ করে তাহলে হচ্ছে একটা উইকেট পড়লে 1 ডাউনে হয়তো সে নামবে, 3 নাম্বার ব্যাটসম্যান হবে। ঠিক একইভাবে হচ্ছে বলের মালিকানা, বলটা সাধারণত চাঁদা দিয়ে কেনা হতো, বলের টেনিস বলগুলোর নাম মনে আছে আপনার? পায়োনিয়ার, সিঙ্গার। পায়োনিয়ারটা খুব পপুলার, পায়োনিয়ারটা পপুলার, খুব পপুলার ছিল। সিঙ্গার নামে একটা বল ছিল, বলটা একটু ভারী হতো। হ্যাঁ, সিঙ্গারটা ভারী হতো। এই পিরিয়ডে দেখা গেল যে কেউ কেউ এতই সিনিয়র বা বয়স হিসেবে না, সে নিজে দেখা গেল যে ওই ক্রিকেট বল দিয়ে খেলা শুরু করেছে। তো ক্রিকেট বল দিয়ে যারা খেলে তাদের তো আলাদা ধরনের একটা শৌর্য বীর্যের ব্যাপার, যে তারা ক্রিকেট বলে খেলে, তো তাদের সাথে একটু সমীহ করে সবাই কথাবার্তা বলতো। আর ব্যাডমিন্টনের ক্ষেত্রে র্যাকেটের মালিকানা, এটাও একটা বিষয় ছিল, যে র্যাকেট যার যার আছে সে তো গেমে থাকবেই, মাস্ট। সে যদি ক্লান্ত হয় তাহলে অন্য কেউ সুযোগটা পাবে, এই ধরনের একটা বিষয় ছিল। র্যাকেট ব্যাডমিন্টনের কোর্টে কখনো দাড়ি চা খেলেছেন? দাড়িচা না, আমি সাতচারা জাতীয় একটা খেলা। হ্যাঁ, সাতচাড়া বোধহয় এখনকার জেনারেশন বুঝবে কিনা, বুঝবে না। এটা একটু এটা নিয়ে একটা কন্টেন্ট হতে পারে আসলে, যে 7টা ইটের টুকরা, একটা ইট বড় একটা থান ইটের উপর বসিয়ে দূর থেকে বল থ্রো করা, ভাঙলো, ভেঙে যাওয়ার পরে এইরকম কিছু একটা ছিল। আমি ঠিক ভেঙে যাওয়ার পরে এটা হচ্ছে যে যে ভাঙলো এটা সে ফিরিয়ে আনবে এবং বাকিরা তাকে তাড়া করবে। ও হ্যাঁ হ্যাঁ, বাকিরা তাড়া করবে, সে তাড়াতাড়ি হচ্ছে 7টা চারা একসাথে রিইনস্টল করলো, যে সে বিজয়ী। যত দ্রুত মনে পড়েছে। এইটা খুবই, মানে এটা পুরো বিকেলের টাইমটাতে, মানে সূর্য ডোবার আগে দিয়ে কয়েকটা খেলা হতো। একটাকে আমরা বলতাম বম্বাস্টিং খেলছে। বম্বাস্টিং, এটা শীতের সময়, এটা একটা ভয়াবহ খেলা। শীতকালে বিশেষ করে এই খেলাটা আমরা বিশেষ করে শেষ বিকেলে একদম মাগরিবের আজান হবে এই সময়টা একটু শীতল, একটা কেমন যেন একটা ড্যাম্প ওয়েদার থাকে। এই সময় যখন বলটা আপনার গায়ে লাগবে, টেনিস বল, শীত, মানে এটা আনবিলিভেবল। এটা আসলে এখনকার যে যতটা শক্তিতে পারে, এবং এটা কেন জানি এটা কোনো মায়া দয়া পারে, এটা আমি এখন খুব অবাক লাগে যে আমি আপনাকে ধরেন আমি একটা জিনিস মারলাম, আমি তো একটু দয়া মায়া করবো, আচ্ছা ঠিক আছে আমি নেলসনের গাড়িটা মারতেছি, নেলসন যেন ব্যথা না পায়। ওই সময় কোনো দয়া মায়া ছিল, যে যত জোরে, মানে যার শরীরে যত জোর আছে, এটাই হচ্ছে আনন্দ। মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে এখন আর কি, একটা মানে এই ধরনের খেলা আমরা খেলতাম। আরেকটা ছিল হচ্ছে বাড়ি ফেরার আগে, হ্যাঁ, ঘরে ফেরার আগে, যে একদম সূর্য ডোবে, এখন সবাই ঘরেই ফিরছে, এইটা ছিল হচ্ছে, এটা আমরা বলতাম হচ্ছে সন্ধ্যাবেলার কিল। এটা খেলছেন কখনো? এটা মানে আমি ঠিক মনে করতে পারছি না, মানে কিল জাতীয় অনেক কিছু ছিল আর কি। মানে আমাদের সন্ধ্যাবেলার কিল জিনিসটা ছিল হচ্ছে যে আপনি ফিরছেন, আপনার বন্ধুরা এসে হচ্ছে আপনার পিঠে কিল মারবে যদি আপনি দাঁড়ায় থাকেন। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে বসে পড়া। হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে যে ওর বাসায় ঢোকাটা একটু বিলম্বিত করা। মানে কিল খায় তো আপনি পিঠে হাত দিয়ে, উফ কি করলি, আরে দূর কি করলি, এই জিনিস। তো এটা ছিল ব্যাডমিন্টনের জায়গাটা। ব্যাডমিন্টন আপনি তো নিশ্চয়ই খেলেছেন। ব্যাডমিন্টন খেলার টাইমটা কখন খেলতেন বেসিক্যালি? এটা আসলে খেলাটা হচ্ছে ওই ব্যাডমিন্টনের আবার একটা টাইম ছিল, মানে শীত তো প্রলংড, ডিসেম্বর জানুয়ারিও শেষ, জানুয়ারিতেও স্কুল খুললেও আসলে পড়াশোনার অত চাপ
ছিল না আর কি। তো জানুয়ারিতেও খেলা হতো। শীতটা সাধারণত এই আপনার এই শীতের শুরুর দিকে আর কি ব্যাডমিন্টন খেলাটা সাধারণত ওই একটা ছিল বাতাস, জানুয়ারি মাসে বাতাসের পরিমাণ ঠান্ডা শীতল বাতাস শীতল যখন বেড়ে বাতাসের যায় পরিমাণ বেড়ে যায়। এটা ডিসেম্বরের মধ্যে। আমি আমার শৈশবে মানে আমার কৈশোরে যেটা মনে পড়ে যে আমার কলোনিতে এই ব্যাডমিন্টনের এই যজ্ঞ 31শে ডিসেম্বরের আগে শেষ করার একটা প্রবণতা ছিল, যে 31st নাইট। তখন কিন্তু আমাদের মনোযোগ আবার অন্যদিকে চলে যাচ্ছে, 31st আয়োজন, এটাও কিন্তু একটা আবার স্কুলগুলো খুলে যাচ্ছে। ওই সময় নিচে নামা একটু রেস্ট্রিক্টেড হয়ে যেত। ব্যাডমিন্টন শুরু হতো ওই যে মাগরিবের পরে কোনো মতে বাসায় যে নেলসন, আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আমাদের শৈশব কৈশোরে সন্ধ্যার নাস্তার একটা ব্যবস্থা, একটা ব্যাপার ছিল। এটা এখনকার বাসাগুলোতে যেহেতু আমাদের কর্মময় জীবন, সন্ধ্যার নাস্তা জাতীয় কিছু এটা বাসায় বসে খাওয়ার এটা সুযোগ নাই। এখনকার বাসাগুলোতে আছে কিনা সেটা আমি জানি না, তবে আমাদের খুব এটা মানে রিলিজিয়াসলি মেনটেন করা হতো যে সন্ধ্যায় এক ধরনের নাস্তা থাকবে, সবাই এসে বসে খাবে, চা খাবে বড়রা। তো এই নাস্তাটা কোনো মতে শেষ করেই কিন্তু ব্যাডমিন্টন মানে আমার মনে আছে আমার বাবা মার বেডরুমের জানলা দিয়ে দেখা যেত আর কি, যেখানে কোটটা কাটা হতো একটু দূরে সরাসরি দেখা যেত। প্রথমে যে মুভমেন্ট একটা হচ্ছে, গেলে তো মুভমেন্ট যে সবাই নামছে, এখন এই মুভমেন্টটা বোঝা যেত তখনই। এখনও আমার এই ফিলিংটার কথা মনে হয় যে এক ধরনের একটা উত্তেজনা যে সবাই নামছে। তারপর হচ্ছে একটা লাইট জ্বলতো, এই লাইট জ্বলা মানেই হইতেছে এখন যেভাবেই হোক আমি বের হয়ে যাব, দৌড় দিয়ে হোক যেভাবে হোক বের হয়ে যাব। মানে এটা একটা কি উত্তেজনা, এটা এখন চিন্তা করলে খুব অবাক লাগে আর কি। সন্ধ্যার সময় আমাদের কলোনি বাসায় যেহেতু আমি ছিলাম, আরেকটা মজার খেলা ছিল, এটা এখনকার জেনারেশন এটা ওইভাবে রিকল বা তারা জানে কিনা আমি ঠিক জানি না। আপনি টিলো এক্সপ্রেস খেলেছেন নাকি? হ্যাঁ, আমাদের ধরেন শীতকালের সবাই কলোনির বাসা, সবারই মোটামুটি বিভিন্ন বয়সী, 9, 10, ছোট বড় এরকম নানা ধরনের বয়স আর কি। নিচে নামা কি খেলা যায়, টিলো এক্সপ্রেস খেলি। এটার একটা মজার জিনিস, টিলো এক্সপ্রেসে আল্লাহ করতাম যেন চোর না হই। আবার চোর হলে একটা মজাও ছিল, মানে অন্যদেরকে ব্লাফ দেওয়ার একটা ব্যাপার ছিল। যাই হোক, এটা আমার কাছে এখন খুব অবাক লাগে। ধরেন 15-20 জন নিচে নামছে, টিলো এক্সপ্রেস খেলতে জয়েন করেছে, এর মধ্যে একজন চোর। আমরা তখন কিন্তু চিন্তা করতাম না যে এই চোর বেটা কেমনে 15-16 জনকে খুঁজে বের করবে, এত বড়। আমার কলোনি মোটামুটি বড়ই ছিল, বিভিন্ন বিচিত্র সব জায়গায় লোক। এমনকি একটা ছিল শুয়ে পড়া, মানে আমাদের মাঠ ছিল তো কয়েকটা, মাঠে শুয়ে পড়তাম। একদিন এরকম মানে একটা অভিজ্ঞতার কথা বলি, একটু ভয়াবহ অভিজ্ঞতা। টিলো এক্সপ্রেস খেলা হচ্ছে, তা আমি আর আমার এক জুনিয়র ফ্রেন্ডের মতোই, ও আমার বছর 2-1 ছোট, সাদি নাম, ডাক্তার, ওর সাথে স্টিল এইগুলো নিয়ে কথা হয়। তো আমি আর সাদি চুপচাপ অনেকটা সেনাবাহিনীর সৈন্য সোলজারদের মতো আমরা ওইভাবে করে শুয়ে আছি আর কি, মানে লুকি মানে ঘাপটি মেরে বসে আছে, আমাদের জ্যাকেট। তো হঠাৎ সাদি আমাকে বলতেছে কি যে, ভাই কি জানি এত সুরসুরি লাগতেছে কেন, আপনি কি আমার সুরসুরি দিতেছেন? আমি বেটা তোরে আমি সুরসুরি দিব কিভাবে, কি হয়েছে? কিছুর মধ্যে কি আমারও লাগতেছে, মনে হচ্ছে কিছু একটা এভাবে যাচ্ছে আর কি, সাপ নাকি। হঠাৎ আমি এখন আর চোরের ভয় না, এখন আমার অন্য ভয়, আমার অন্য আতঙ্ক লাগছে। সাদি বলে তখন ভাই কি জানি বলে জ্যাকেট খুলে ফেলছে। তখন এখন তো মোবাইল ফোন টোন অনেক কিছু আছে, তখন তো এসব ছিল না, অন্ধকার, মোটামুটি আধো আলো আধো অন্ধকার জায়গাটা, খুব মোটামুটি একটু কাছে একটা ল্যাম্পপোস্ট ছিল আর কি। আমি জানি না এখনো, এটা আমি 30-32 বছর আগের কথা বলতেছি, আমি এখনো জানি না ওটা কি ছিল। তবে আমার ফিলিং হচ্ছে, এবং সাদি দুইজনই আমরা মনে করি তনভাবে নির্ঘাত আমাদের গায়ের উপর দিয়ে কোনো সাপ গেছিল। শীতল অনুভূতি, আমার অনুভূতিটা সুরসুরে একটা অনুভূতি ছিল, মানে কি ছিল আমি জানি না, তবে আমার বদ্ধমূল ধারণা, আমি জানি না কি একটা কিছু একটা চলে গেল এরকম, এটা আমার মনে আছে। বাট ওটা কি ছিল, ওটা আদৌ সাপ ছিল না অন্য কিছু ছিল? হয়তো সাপ ছিল, বা সাপ হয়তো আমাদেরকে দয়া করেছিল আর কি, কারণ আমাদের কলোনি যথেষ্ট বন জঙ্গল ঝোপঝাড় মানে পরিবেশ ছিল।
না, ঢাকা তো কংক্রিটের জঙ্গল হলো খুব বেশি দিন হয়, বেশি দিন আগে খুব না। বেশি দিন হয়নি। আর টিলো এক্সপ্রেসের প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে চোর হতো, এটা আমি পার্সোনালি করতাম। আমি আজকে আমার এই প্রোগ্রাম যদি আমার কোনো ছোটবেলার বন্ধু বান্ধব দেখে থাকে তাহলে তাদের কাছে আমি অফ চাই। সেটা হচ্ছে যে ধর আমি চোর হলাম, আমি বাস্তবতা মেনে নিতাম যে এই 25-30 জনকে খুঁজে বাইর করা হুদাই এটা ওই সম্ভব কোনো না। সম্ভব না। আমি আস্তে করে একটু হাঁটাহাঁটি করে হুম। কাট করে বাসায় চলে যেতাম। হ্যাঁ, ওই দিনটা লস, মেজাজ খারাপ লাগতো যে চোর হওয়ার কারণে আমার এত আর্লি। এবং ঘরে বাসায় ফিরতে জিজ্ঞেস করতো হচ্ছে। কি ব্যাপার তুমি চলে আসলা। হুম। আম্মা জিজ্ঞেস করতো হুম। কি আছে, ঝগড়াঝাটি হয়েছে, এত তারা না, আমি এমনি চলে আসলাম, ভালো লাগতেছে না। আমি তো আমি নিজেই হাইডিং এ আছি আর কি। এখন যেই খুব আয়োজন করে যারা লুকায় আছে 15-20 জন যারা আছে, এদের একটা পর্যায়ে ধৈর্যচ্যুতি করতো যে কিরে তারা বের হয়ে আসতো। কই তারা, এরা কই, এই চোর বানালো ও কই, ওরা তো কোনো আওয়াজ টাওয়াজও দেখি না, কিছু ইয়ে করা হয় না। ওরা বেরোয় এদিক ওদিক খুঁজে, যে যে চোর হয়েছে সে নাই। আমি অন্তত এরকম কয়েকবার এরকম করেছি। এটার পর থেকে শিক্ষা নিয়ে টিলো এক্সপ্রেস খেলা একটা ব্যাপার করা হলো যে এখন তো একজন একটা টিম বানানো হবে। ওই বাটার পরে যে লাস্ট সংঘবদ্ধ চোর হবে। সংঘবদ্ধ চোর হবে। হ্যাঁ। বাটার পর যে লাস্ট 5 জন থাকবে তারা হবে চোর। ওইটা আরেক কাহিনী হইতো যে 5 জন খোঁজাখুঁজি না করে চলে যেত অন্য জায়গায়, তারা আলাদা আড্ডা বা অন্য কোনো জায়গায় তারা নিজেরা গল্প করতেছে। এই রাতের বেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের মতো করে সংঘবদ্ধ হ্যাঁ, চোর হ্যাঁ, চক্র, হ্যাঁ, টিলো এক্সপ্রেসের সংঘবদ্ধ ক্ষেত্রে। চোর চক্র। হ্যাঁ। টিলো এক্সপ্রেস নিয়ে একটা ভয়াবহ ঘটনা এবার আমি আপনাদের বলি। এটা খুব সম্ভবত আমি সালটাও মনে আছে, 1997 সাল, আমার এসএসসি পরীক্ষার বছর। সেবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এরম শীত, একটা সোয়েটারে বা একটা জ্যাকেটে আমরা কাজ হয়ে যাচ্ছে। কাজ হচ্ছে না, মানে প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস রোজার মধ্যে ছিল। তো এরকম টিলো এক্সপ্রেস খেলা হচ্ছে, কোনো কারণে তখন একটু লোডশেডিং বেশি হতো আর কি, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য লোডশেডিং তো তো এরকম টিলো এক্সপ্রেস খেলা হচ্ছে, তো আমরা এরকম এদিক ওদিক লুকিয়ে আছি বা এরকম। তো কিছুক্ষণ যাওয়ার পর বিকট চিৎকার, আমি চেনা যারা চিৎকার করতেছে তাদের গলা আমি চিনি, কি ঘটনা কি ব্যাপার। আমরা দৌড়ায় গেলাম, দেখি যে সুজয় নামে আমাদের এক কলোনিতে একটা ছেলে ছিল, আর একটা ছেলে ছিল হিমেল, ওর সাথে স্টিল আমার যোগাযোগ আছে, ও আমার জুনিয়র। সুজয় অথবা হিমেল কেউ একজন চোর ছিল। তো সুজয় বা হিমেল, আমি এখন এত বছর পর ঠিক মনে করতে পারছি না কে চোর, ধরে নিন দুজনের একজন চোর। কেউ কাউকে খুঁজে পেয়েছে, মানে টিলো বা এক্সপ্রেস কিছু একটা বলবে আর কি। তো এমন আমরা যে বললাম যে আমরা এখন ভাবলে খুব অবাক লাগে যে এমন উন্মাদ হয়ে যাইতাম আর কি খেলার সময়। তো সুজয় খুব সম্ভবত সুজয় হিমেলকে ধরার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে ঝাঁপায় পড়ে তার শিকারের উপর, সুজয় ঠিক একইভাবে হিমেলের উপরে ঝাঁপায় পড়ছে। শুধু তাই না, হিমেলের এখনও, আজকে এত বছর পরও হিমেলের সাথে আমার প্রায় দেখা হয়, হিমেলের এখনও এখানে একটা দাগ আছে কপালে, আপনার দুটো 4টা দাঁতের দাগ। সুজয় হিমেলকে কপালে জাস্ট যায় কামড় দিচ্ছে, উত্তেজনায় কামড়। মানে আমরা এখন আমি পরে চিন্তা করতেছিলাম, আমরা ইভেন হিমেলের ইনজুরির অবস্থা এত ছিল, হিমেলের গল করে রক্ত ব্লিডিং হচ্ছে। হিমেলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হিমেলের মায়ের আন্টির প্রায় ফিট খাওয়ার অবস্থা যে আমার ছেলের কি হলো। ওনার ধারণা ওনার ছেলেকে কেউ মারছে। পরে যখন এটা আমার পরিষ্কার মনে আছে যে হিমেলের আব্বা, হিমেলের ফাদার যখন জানলো যে তার ছেলেকে কেউ কামড় দিয়েছে এবং খেলার সময়, আঙ্কেল হতভম্ব হয়ে আমাদের দিকে তাকায় আছে এবং বলতেছে যে এটা কিভাবে সম্ভব, খেলার মধ্যে একজন আরেকজনের কামড় দেয়। আচ্ছা, কামড় দিতেই পারে, এটা তো দিবে গায়ে, কপালে কেন? কপালে এইভাবে কামড় কেমনে দেয়? এবং কপালে কামড় দেওয়াটা কঠিন, অনেক কঠিন। কতটা কঠিন এবার বলি। ওই কামড়ের চোটে সুজয়ের উপরের দুটো এবং নিচের দুটো দাঁত পড়ে গেছিল, ভেঙে গেছিল। এবং সুজয়, আমার এখনো মনে আছে, সুজয় কামড় দেওয়ার পর এতটাই মানে দুঃখিত যে হিমেলের শুশ্রূষা সে করতেছে। কিছুক্ষণ পর আমরা আবিষ্কার করছি সুজয়ের মুখ দিয়ে রক্ত পড়তেছে এবং সুজয়ের ওই বিষয়ে কোনো বোধ নাই এবং তার দুইটা 4টা দাঁত নাই।
এরকম এই টিলো এক্সপ্রেস খেলা আমার যতদূর মনে পড়ে ওই ঘটনার পর থেকে টিলো এক্সপ্রেস খেলা আস্তে আস্তে টিলো এক্সপ্রেসের ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই বন্ধুদের মধ্যে এমন কেউ কেউ ছিল যারা হচ্ছে প্রচণ্ডভাবে দেয়াল বাইতে পারে। দেয়াল আমাদের ঠিক দেয়ালটা দরকার পড়ে তো আমাদের কলোনিতে প্রচুর বাগান ছিল হুম এবং আমরা মানে কলোনির যারা আমরা থাকতাম আমাদের অনেকেরই গাছপালার শখ শাকসবজির বাগানের শখ ছিল আঙ্কেল আন্টিদের। তো বিভিন্নভাবে তারা বেড়াকরণ করা হতো আর কি, মানে মানে অ্যাজ ইফ যে তাদের নিজেদের জমি আর কি। মানে বিশাল এটা নিয়ে ওরকম সেন্সিটিভিটি আর কি। তো এই বেড়া পার হওয়ার কিছু এক্সপার্ট মানে অলমোস্ট লাইক হার্ডল রেস যেভাবে হয়, মানে দৌড়ায় এসে বেড়া লাফ দিয়ে বেড়া, এটার অসাধারণ কিছু ক্ষমতা কিছু ছেলেপেলের ছিল আর কি। আমাদের এখানে যেটা ছিল যে আমার এখনো একজনের নাম মনে আছে, আমাদের জুনিয়র সৌরভ। সৌরভ সম্পর্কে বলা হতো যে সৌরভ হচ্ছে বানর গোত্রীয় নিশ্চয়ই, কারণ সে অনায়াসে 2-3 তলা পর্যন্ত সিঁড়ি লাগে না তার। ও ওয়াল দিয়ে। এই এদিক দিয়ে সানসেট এটা ধরতেছে ওইটা ধরতেছে, এইভাবে ধরে ধরে সে ছাদে চলে যাচ্ছে। মানুষ স্পাইডারম্যান নাকি? হ্যাঁ, স্পাইডারম্যান বলা যেতে পারে। তো সে দুর্দান্তভাবে ইয়ে করতো। টিলো এক্সপ্রেসের সময় তাকে খুঁজে বের করা খুব কঠিন ছিল, কারণ সে তো কোন সৌরভ জায়গায় আজকে কোন সানসেটে গিয়ে লুকাইছে, কারণ সানসেটে তো ওঠার হ্যাঁ, কে খুঁজবে? কে খুঁজবে সানসেটে? আবার ওই কিছু থাকতো তো হচ্ছে সিঁড়িঘরের উপরে একটা ফাঁকা জায়গার মতো, ওই জায়গার দিয়ে সে দেখা গেল যে সিঁড়ি দিয়ে ওঠা যায় না, ওইটা মই দিয়ে উঠতে হয়। মইয়ের সংযোগ না থাকলেও সৌরভ উঠে যেতে পারে, ওইখানে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। সবাইকে বের করা উদ্ধার করা গেল, কিন্তু সৌরভকে আর বের করা যাচ্ছে না, কারণ সে যদি নিজে ধরা দেয় তাইলে একমাত্র। পরে এইটার আয়ত্ত করার এক ধরনের সবার মধ্যে প্রবণতা তৈরি হলো যে ও যেহেতু পারে বাকিরা আমরা কেন পারবো না। নানা ধরনের, কেউ উঠতে গিয়ে পড়ে যাচ্ছে, কেউ হাত পা ছিলে ফেলতেছে, এই ধরনের ঘটনা প্রচুর আছে। টিলো এক্সপ্রেসের যেই বললেন, এইটা সাধারণত হচ্ছে লোডশেডিং এর টাইমটাতে। লোডশেডিং আর যে হিমেল আর সুজয়ের যে কাহিনী বললাম এটা কিন্তু লোডশেডিং এর, আমি আপনাকে আবার রিকল করে দিই। মানে কারেন্ট গেল মানে হচ্ছে বাচ্চাদের মধ্যে এক বিরাট উৎসবের সিচুয়েশন তৈরি হলো। কারেন্ট যাওয়া মানে বিরাট একটা মানে আর কি, যে বিরাট সুবিধা। আর আমাদের শৈশব কৈশোরের সঙ্গে কিন্তু লোডশেডিং এর একটা খুব ভালো একটা যোগ আছে। হ্যাঁ, ভালো যোগ। বিশেষ করে কৈশোর মানে 9, 10, 11, 12 এই সময়টা, আমি অন্তত আমার কথা বলি, ওই সময় তো একদম মানে নিয়ম করে ধরেন রাত 8টায় একবার, রাত 10টায় একবার। আমাদের মন খারাপ হয়ে যেত যদি কারেন্টটা ধরেন লোডশেডিংটা রাত 11টার পরে হইতো। 11টার পরে আবার একটু রেস্ট্রিকশন থাকতো যে 11টার পরে তো হুটহাট তো নিচে নামা যাবে না। তাও আমাদের মধ্যে দু একজন ছিল যারা আমরা এদিক ওদিক তাকায় নিচে নামতাম, নামে একটা হাঁটা দিয়ে আসতাম যে কেউ নামছে কিনা আর কি। নামলে একটা ব্যবস্থা। নামলে তো অন্তত একজন দুইজন নামলে তো একটা আড্ডা অন্তত হবে আর কি। এই ডিসেম্বর জানুয়ারি শীতের সঙ্গে প্রেমের কিন্তু একটা ভালো যোগ আছে, বিশেষ করে ব্যাডমিন্টন খেলার সঙ্গে। এরকম কি কোনো অভিজ্ঞতা আপনার আছে? এইটা বেসিক্যালি এইটা থাকতো কি জানালা টু ব্যাডমিন্টনের মাঠ। হ্যাঁ, এই ধরনের একটা কমিউনিকেশন হতো যে কিছু যারা এই বিষয়ক তৎপরতায় আছে তারা দেখা যেত যে খুব একটা সাজগোজ করে তারা হচ্ছে ব্যাডমিন্টন খেলতে আসছে, এবং তাদের প্রস্তুতি টেটস পরে নানা ধরনেরই, অন্যরা তার দিকে একটু ঘুরে ঘুরে তাকাচ্ছে, বন্ধু র্যাকেটটা একটু দামি, র্যাকেটটা একটু দামি, হ্যাঁ, এগুলোর দিয়ে সে মোটামুটি একটা কাইন্ড অফ র্যাম্প শো এর মতো একটা ব্যাপার হয়ে যেত আর কি, যে সে জানে যে তাকে কেউ দেখছে, হ্যাঁ, সে ওইটাকে আরো বেশি যেন ম্যানিপুলেট এবং এই ব্যাডমিন্টনে হু মানে ইস আস শিট এই জিনিসগুলা বেশি শোনা যেত ওই সময় আর কি। মানে তখন বুঝতাম যে হয় কেউ ব্যাডমিন্টন কোর্টের কেউ বা কাহারা ব্যাডমিন্টন কোর্টের আশেপাশে সান্ধ্যকালীন ভ্রমণে আছে, অথবা কোনো না কোনো বাসার বারান্দায় কেউ না কেউ বারান্দা বা জানালা বা ছাদে, মানে শীতকাল সন্ধ্যায় ছাদটাও তো না, বারান্দাটাই এটা ছিল। কলোনি বাসায় আপনার ব্যাডমিন্টন এমন একটা ব্যাপার ছিল সন্ধ্যার সময়, এটা একটা দর্শনীয় বিষয় ছিল। এরকম আমি দেখেছি যে ব্যাডমিন্টন খেলা থেকে প্রেম, কিভাবে প্রেম, যার সাথে যার প্রেম, এদের মধ্যে একজন অবশ্যই কলোনির আমাদের বন্ধু বা এরকম, তো যার সাথে প্রেম সে কয়েকদিনের জন্য খালা ফুপুর বাসায় বেড়াতে আসছে। তো স্বাভাবিক তার ফুপাতো বোন বলছে যে চল ব্যাডমিন্টনে যাই,
পোলাপান খেলে, চল যাই দেখে আসি। আর ওই আপা আমাদেরকে খুব আদর করে, হুম উনি আসছে, এই এই অমুক আপু আসছেন, আমি নাম বলতেছি না, অমুক আপু আসছেন, আসেন আসেন আসেন, এই 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 তোরা ব্যাডমিন্টন খেলতেছি। এই এই। হঠাৎ আমাদের নজর হচ্ছে আরে ব্যাডমিন্টন আপুর পাশে, তো আপুকে তো চিনি, আপুর পাশে একজনকে দেখা যাচ্ছে অচেনা মানুষ, হুম সে কে? তো এই যতদিন সে ওই বাসায় ছুটিতে, এর মধ্যে মানে আমি অবাক লাগে যে এত সহজে মানে মানে রসায়নটা এত দ্রুত হয় কি করে? অদ্ভুত কেমিস্ট্রি, মানে হ্যাঁ। জাস্ট আপনার নিশ্চয়ই কথা তো প্রথম দিনই হয় নাই, হুম চোখাচোখি, একটু ঘুরঘুর একটু করা। ঘুরঘুর, এই করতে করতে দেখলাম যে প্রেম। অমুক, আরে কে রে তুই ঘুরতেছিস কার সাথে? আরে এটা অমুক আপুর ইয়ে না, ওই যে ব্যাডমিন্টন খেলার সময় আসছিল, এই যে আসতো এসে বসে থাকতো। হ্যাঁ, এরকম ঘটনা আসলে খুব এখন তো কমিউনিকেশনটা খুব ইজি, প্রেমের ক্ষেত্রে বলেন, যেটারই ক্ষেত্রে বলেন, কমিউনিকেশনটা খুব ইজি, মানে ওই জিনিসগুলো আসলে মানে খুব ওই যে বিরাট একটা মানে আয়োজন করা দুই পক্ষেরই, যে একটা কিছুর আড়াল নিয়ে একটা বিরাট চেষ্টা চালানো, হ্যাঁ, এবং নিশ্চিতভাবে যে দুইজনের কথা আপনি বললেন তাদের নানা ধরনের কালকে আসবে কি না, হ্যাঁ, একটা সংশয়, হ্যাঁ, আবার তারও সংশয় আমি না হয় হাঁটতে যাব, সে কি খেলতে আসবে কি না। না না, ওই টেনশনটা দেখেছি যার সাথে কেমিস্ট্রিটা, মানে আমাদের বন্ধু যার, মানে যেদিন অতিথি চলে গেলেন হুম আমরা বলতে চাই ও চলে যাচ্ছে তো, হুম তুই যা, চলে যাচ্ছে তো, হুম দেখলাম যে তার মন খারাপ, মানে বেদনা, মানে ভালোবাসা, ওই যে একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, যে মানে সখী ভাবনা কাহারে বলে, হ্যাঁ হ্যাঁ, ওটার একদম সে কি আক্ষরিক কেবলই যাতনা মানে? কেবলই মানে তার যাতনাটা আমরা যাতনা দেখতাম। দেখছেন? হ্যাঁ, যাতনাটা দেখতাম যে কি 3 দিনের পরিচয়, 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 7 দিন হইতে পারে। শেষে কি সফল হয়েছে? এমন তো এমন না যে যে ওই 7 দিনে যে অতিথি প্রতিদিন ওর সাথে গল্প করেছে একসাথে কলোনি, ওইটাও আবার সংকোচের ব্যাপার ছিল যে বাইরে থেকে একজন আসছে, হুম সে হুট করে নিচে নেমে একটা অচেনা ছেলের সাথে, কারণ কলোনিতে প্রচুর স্যাটেলাইট থাকতো, হ্যাঁ হ্যাঁ, পাড়ায় satellite। প্রচুর স্যাটেলাইট থাকতো, আরে অমুকের ছেলেকে তাদের দেখতেছি, কাছে পাড়ার সব খবর থাকে। অমুকের ছেলেকে ভাবি দেখছেন, অমুকের ছেলে, মেয়েটা কে, বা মেয়েটারে দেখছেন, অমুকের মেয়েটারে দেখছেন, ছেলেটা কে ভাবি, হুম এই স্যাটেলাইটগিরি তো ছিলই। হুম হুম, এটা তো একটা ভয়াবহ, মানে এই 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 জাল ছিন্ন করে কিন্তু আমরা বড় হয়েছি আর কি, মানে অমুক আচ্ছা এখানে দাঁড়াইছে, অমুক আন্টি কি বলবে, অমুক আঙ্কেল কি বলবে, কিছু লোকের কাজই ছিল জাজমেন্ট করা আর কি, অমুকের ছেলে কি করতেছে, তমুকের মেয়ে কি করতেছে, তমুকের মেয়ে কেন কথা বলতেছে, ওই ছেলেটা কে, ওই মেয়েটা কে, এই জিনিসগুলো তো ছিল। কিন্তু এই 6-7 দিনের তো এমন কোনো এখন তো interaction- অভিভাবক বলতে হচ্ছে ঘরের মধ্যে যারা আছে এরাই ওই পাড়ার যে বিস্তৃত অভিভাবক কুল, হ্যাঁ, এইটা তো সম্ভবত। আমার কাছে মনে হয় যে এই যে বিস্তৃত অভিভাবক, আমি জানি না এরা জেনজিদেরকে কিভাবে সামলায় আর কি, হ্যাঁ, জেনজি জেনারেশনকে কিভাবে সামলায়, আমার খুব দেখার খুব ইচ্ছা, মানে মাঝে মাঝে জেনজিকে, তাদেরকে, হ্যাঁ জেনজিরা অবশ্যই স্বাধীনচেতা অনেক বেশি আমাদের তুলনায়, এবং তারা অনেক বেশি ফ্রি, না এখন তারা তো যেটা এখন তো বিশ্বাস করে আসলে সেটাই হচ্ছে বলে। ওই ইউনিট ফ্যামিলি থাকার কারণে, একদম নিউক্লিয়ার ফ্যামিলি যেটারে বলে, নিউক্লিয়ার ফ্যামিলি একটা ইস্যু আছে, আরেকটা হলো ওই পাড়া বা মহল্লার মানে পাশের ঘরের প্রতিবেশীর সাথেই আসলে কমিউনিকেশনটা অত না আমি নাই, মানে ইনফ্যাক্ট সবাই আপনি ব্যস্ত। কি জানেন আপনার পাশের বাসায় এখন কে থাকে, আপনি জানেন? হ্যাঁ, বা আপনার সামনের বিল্ডিং এ কে থাকে? না না, আমি এখনো জানি যে আমার পূর্বতন মহল্লায় কে কোথায় থাকে, এটা আমি এখনো জানি, হ্যাঁ, কিন্তু এখন শিফট করে যেটা প্রজেক্ট বলছিলাম, হুম, হুম। এখন শিফট করে দক্ষিণ বনশ্রী। হ্যাঁ, এইখানে আমার প্রতিবেশী কারা, কোথায় কে, আমি নিজেও খুব বেশি সময় তো ঘরে থাকি না। প্রতিবেশীর এই যে প্রতিবেশী দেখলাম যে গত 21শে নভেম্বর সকালবেলা যে আপনার ভয়াবহ ভূমিকম্প হলো, হুম সকালবেলা ছিল, আমরা সবাই নামলাম নিচে আতঙ্কে অস্থির হয়ে, হুম তখন বুঝতে পারলাম যে অমুক, আর এরা আমার, তখন কয়েকজনের সাথে কথাও হলো যে পরিচয় ভাই হলো। আপনি ও এই বাসায় থাকেন না, ও আচ্ছা ভাই আমি অমুক, অথচ আমরা দিনে, আপনি কতদিন ধরে আছেন ভাই, বলে যে আমরা তো অনেক দিন, আমরা প্রায় 12 বছর হয়ে গেছে,
দেখেন 12 বছর ধরে আমার পাশের বাসায় বাস করতেছে, আমি তাদের চিনি না, তার সাথে কোনোদিন আমার কথা হয়নি। এই অদ্ভুত এই জিনিসগুলো তখন আমরা যে সময়ের আলোচনাগুলো ওটা করছি, ওটা কল্পনাও করা যায় না। এটা আসলে ওই সময় কল্পনা করা যেত না। তো শীতকাল হচ্ছে অনেক স্মৃতির। আচ্ছা, আপনার আরেকটা স্মৃতি কি মনে পড়ে? এটা নিশ্চয়ই আপনার হবে, এটা আমার খুব প্রিয় স্মৃতি। সেটা হচ্ছে যে সকালবেলা ক্রিকেট খেলে আসলাম, প্রচণ্ড ক্লান্ত, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দুপুরে ভাত টাত খেয়ে গোসল টোসল করে বিকাল হওয়ার অপেক্ষা, এই যে ঘন্টাখানেক একটা টাইম 4টার আগে, আমার খুব ফেভারিট একটা কাজ ছিল। সেটা হচ্ছে লেপ থাকতো, কোনো একটা বই নিয়ে, স্পোর্টস ম্যাগাজিন পড়তাম, ক্রীড়া জগৎ, ক্রীড়ালোক, এই টাইপের বই, হুমায়ুন আহমেদের বই, সত্যজিৎ রায়ের বই, এগুলো নিয়ে বসে, এই যে বসে জাস্ট রিল্যাক্স করা, শুয়ে ঘুমায় পড়তেছি না, কিন্তু এত প্রচণ্ড টায়ার্ড, কিন্তু ঘুমানো যাবে না, খবর না, ঘুমানো যাবে না। বিকাল বিকাল তো এটা কিন্তু আরেকটা জিনিস যে আপনার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ঘুমায় পড়তাম, সন্ধ্যার সময় যে জেগে ওঠার পর যে ব্যাড ফিলিংটা, এটা ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর, যে আমি বিকালবেলা আজকে নিচে যেতে, বাইরে যেতে পারিনি। সেজন্য আপ্রাণ চেষ্টা থাকতো যে ঘুমাবো না। এখন হলে ঘুমায় পড়তাম, কারণ এখনকার আমি এটা আসলে বয়স বা সময়, এনার্জির একটা ব্যাপার আছে, ওই সময় ঘুমাতাম না। কিন্তু ওই যে শুয়ে শুয়ে যে গল্পের বই পড়ার, গল্পের বই, এখানে ওই যে আমরা শীতের এই আলাপ শুরু করার আগে দিয়েই আমরা নিজেরাই একটা আলাপ করছিলাম, সেখানে ওই যে শীত এলে পরে মুখ দিয়ে ধোঁয়া ছাড়া, হ্যাঁ, এটা বিশেষত সকালে এবং সন্ধ্যার আগে শুধুমাত্র ধোয়া ছাড়বো দেখেই সকালে ঘুম থেকে উঠে জ্যাকেট ট্যাকেট পরে কার নিচে নামবো। ধোঁয়া কত বেশি বের হ্যাঁ, হয়। এটাও একটা খেলা ছিল যে আমরা এখন হলে ঘুমাতাম, হ্যাঁ দূর, কে এই শীতের সকালে কে ঘুম, 7টা 7:30টার সময় ঘুম থেকে উঠে বন্ধু বান্ধবরা ডাইকে নিচে নামা, খালি ধোয়া ছাড়ার জন্য। ধোয়া, এটার ফ্যাসিনেশন আমি জানি না এটা। এবং এখনো কিন্তু মানে ট্রাই করি, হ্যাঁ, ঢাকায় হ্যাঁ, এখন মাঝে আর- মাঝে মাঝে হ্যাঁ, হাটটা এইবার যে পৌষে যে শীতটা পড়ছে, এইখানে হচ্ছে আমরা দেখলাম যে হ্যাঁ ধোঁয়া তো বেরোচ্ছে, হ্যাঁ, খুব মজা মানে লাগলো। খুব মজা। এবং আরেকটা যেটা, এই যে গল্পের বইয়ের কথা যেটা বললেন, গল্পের বই তো এই সময়টাতে গল্প খেলা এবং গল্পের বইয়ের মৌসুম, মানে আউট বই আমাদের বলা হইতো, হ্যাঁ, অভিভাবকরা যারা বাবা মা, বিভিন্ন পাড়াতো অভিভাবকরা, তারাও বলতো যে গল্পের বই এটা হচ্ছে আউট বই পড়তেছে, পাঠ্যসূচির বাইরে যা, সেটাই হচ্ছে আউট বই। আমার একটা খুব ইন্টারেস্টিং এই গল্পের বই নিয়ে একটা ইয়ে আছে। আমার এক বন্ধু, স্কুল ফ্রেন্ড, তার সাথে আমার এখনও খুবই ঘনিষ্ঠ, তো সজীব। তো সজীবের বাসা, আমরা একই স্কুলে পড়তাম, তো আমি বাসা থেকে বেরিয়ে সজীবের বাসায় যেতাম, গিয়ে হচ্ছে তাকে নিয়ে স্কুলে যেতাম, একসাথে যেতাম। তো যাওয়ার পরে সজীবের মেজ বোন, উনি হচ্ছে দরজা খুলতেন। আপনি ইমাজিন করেন যে আমি যাচ্ছি প্রতিদিন, সজীবের মেজ বোন দরজা খুলছেন, আমি আতঙ্ক নিয়ে যাই যে উনি যদি দরজা খোলেন তাহলে কী হবে। উনি আমারে বলেন, তোমার নাম কি? আমি বলি নেলসন। ও, তোমরা এক ক্লাসে পড়ো? হ্যাঁ, এক ক্লাসে পড়ি। আউট বই পড়ো? কাচুমাচু করতেছি, এরকম। এই প্রশ্নটা কতদিন করা যেতে পারে? আপু আমাকে এভরিডে, এভরিডে, যখনই আপনাকে দেখতেছে তখন আউট বই পড়ুন। হ্যাঁ, মানে আউট বই আতঙ্ক কেন ছিল? হ্যাঁ, না তো আউট বই, কারণ সজীবও প্রচুর বই পড়ে, হ্যাঁ, সে নানা সময় ধরা খায়, খায়। আমিও প্রচুর বই পড়ার অভ্যাস ছিল, যে আমরা তো ক্লাসরুমে পর্যন্ত পাঠ্য বইয়ের নিচে অন্য আরেকটা বই নিয়ে আমরা পড়তেছি, এটা একদম খুবই কমন একটা ব্যাপার ছিল আমাদের সময়ে। প্রচুর, যেমন আমাদের ক্লাসরুমে এরকম বেশ কয়েকজন, আমরা এটা রেগুলারই হয়তো, কেউ কমিক পড়তেছে, কেউ হয়তো থ্রিলার পড়তেছে, কেউ হয়তো মাসুদ রানা পড়তেছে, কেউ হুমায়ুন আহমেদ পড়তেছে, বা এই ধরনের কে কোনটা পড়তেছে, বই বিনিময় হচ্ছে ওই সময়টাতে। শীতের সময়টাতে এসে দেখা যেত যে এই বারটা থাকতো না, যে আচ্ছা এই সময়টাতে গল্পের বই পড়ুক। অন্তত আমার বাসায় যেটা ছিল, যে একদম ওপেন, যে গল্পের বই পড়ুক, কোনো সমস্যা নেই। এই সময়টাতে ধুমায়া গল্পের বই পড়তাম, এবং মানে মনে হতো যে গোগ্রাসে এই পিরিয়ডটাতে কত বেশি পড়ে ফেলতে পারি। এবং সেইটা আরেকটা মানে অদ্ভুত রকমের একটা জায়গায় নিয়ে যেত, যে আপনি দুপুরবেলা যেটা বললেন, দুপুরের দিকে, আরেকটা হচ্ছে রাতে, হ্যাঁ, সন্ধ্যায় খেলে টেলে এগুলোকে ফেরার পরে বা ঘুমানোর আগে দিয়ে, এবং ঘুম শেষ। হ্যাঁ, আমার বোনও হচ্ছে প্রচুর গল্প বই পড়তো, তো দুইজন মিলে দেখা যেত যে কাড়াকাড়ি হতো, দুইটা বই হয়তো কেনা হয়েছে, কোনটা আগে নেওয়া হবে, কে কোনটা আগে পড়বে। দেখা গেল যে
ও হয়তো আগে পড়ে শেষ করে ফেলছে, ও এখন আমার উপরে ক্ষুব্ধ যে আমার কেন এখনো পড়া শেষ হয় নাই, এই কারণে সে এটা পড়তে পারতেছে না। তো এই ধরনের একটা বিষয় ছিল এই সময়টাতে। এই যে বই আমরা ধরেন হচ্ছে আপনি এই সময় পড়ার জন্য আপনি 2 থেকে 3টা বা 4টা কিনলেন না, কিন্তু আপনি পড়তেছেন কিন্তু প্রায় 15-20টা বই, কারণ অমুক এই বইটা কিনছে, আচ্ছা তুই কিনিস না, এইটা আমি কিনছি, এটা অদল বদল করে মোটামুটি পুরাটা এইভাবে পড়া হয়ে যেত। বই বিনিময় খুবই রেগুলার একটা ব্যাপার, যে কারণে বই হারাইতো, প্রচুর বই মিসিং। আমি এখনো স্টিল আমার শেলফে, আমি কিছুদিন আগে একটা বই খুঁজে পেলাম যে সাইন করা আছে যে জন্মদিনে আমার কোনো বন্ধুকে বা কাউকে উপহার দিয়েছে তার বাবা, 1993। বইটা ঝুরঝুরা হয়ে গেছে, হুমায়ুন আহমেদের একটা বই, হোটেল গ্রেভারিন। হোটেল গ্রেভারিন। তা আমি বের করে আমি খুব মানে পাতা টাতাগুলো ঝুরঝুরা হয়ে গেছে এবং আমি দেখলাম যে আমার এক বন্ধুর নাম লেখা আছে। তো বেশ মানে ভাল মানে নিজের চুরিবিদ্যাতেও বেশ আমি পুলকিত বোধ করলাম যে 93 বছর ধরে একটা বই নিজের পজেশনে রেখে দেয়, অন্যের বই, এটা কিন্তু জাতা কথা না। না, এটা বিরাট একটা বিরাট এরকম খুঁজলে আরো অনেক বই পাওয়া যাবে। আমার মনে আছে যে হচ্ছে জুল ভার্ন, হ্যাঁ একটা সময় জুল ভার্নের বই মানেই ব্যাপক ই। তো জুল ভার্নের আলাদা আলাদা করে বই কিনছি। জুল ভার্নের কোনো একটা বই, সেই বইটা একটা না 2টা বই আমি 3বার কেনার পর 3বারই মিসিং। কেউ একজন পড়তে নিছে, নিয়ে আর আসে না। হ্যাঁ, এর হাত থেকে এর হাত থেকে ঘুরতে 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 বই শেষ। এবং এটা বুকিং দেওয়া থাকতো যে ধরেন একজন বলল যে এটা কিন্তু আমি প্রথম নিব, তারপর সেকেন্ড বুকিং অমুক, থার্ড বুকিং, এইভাবে ঘুরতে ঘুরতে বই মিসিং। শেষে দেখা গেল আমার এই কালেকশন আলাদা আলাদাভাবে কেনা ছিল অনেকগুলা। বা লা মিজারেবল, সেটা সেই স্কুল লাইফেই কিনে পড়া। লা মিজারেবল আমি অন্তত 3 থেকে 4টা ভার্সন কিনছি। শেষে কিনে প্যাক করে রেখে দিয়েছি যে আর দিব না কাউকে। তো শেষ পর্যন্ত এখনো খুঁজতে হবে যে শেষ পর্যন্ত কি আমি দিছিলাম নাকি এটা রেখে হ্যাঁ দিয়েছিলেন? রেখে দিছি, সেটা আমার কাছে আছে কিনা। জুল ভার্নের ক্ষেত্রে শেষে মানে নিতান্ত ক্ষুব্ধ, হতাশ, নানা কিছু হয়ে শেষ পর্যন্ত আমি জুল ভার্ন সমগ্র কিনে ফেলছি, যে আর যাই হোক সমগ্র তো আমি নিতে দেব না। হ্যাঁ, তো সমগ্র নিয়ে হাপিস করাটাও একটা কঠিন ব্যাপার, যে শেলফে লুকায় রাখা কঠিন, লুকায় রাখা এই মোটা একটা চোখে পড়ে যাবে। চোখে পড়বে। আপনার একবার ওই যে সেবা প্রকাশনী থেকে বের হলো যে ব্রাম স্টোকারের ড্রাকুলা। ড্রাকুলা। আমি আর এখন আতঙ্ক লাগে, ছোটবেলার ওই এটা আমি পড়লাম বইটা, প্রচ্ছদে ড্রাকুলার একটা তেল চিত্র ছিল, ড্রাকুলার চোখ লাল লাল, দাঁত বের হয়ে আছে। বিশ্বাস করতে পারবেন না নেলসন, বইটা পড়ার পর পরের 13-14 দিন আমি রাতের বেলা ঘুমাতে পারিনি। না, আমার কিন্তু ভয় লাগে নাই। হ্যাঁ, মানে আমি জানি না, আমার আমি ড্রাকুলাকে এখন খুব হাস্যকর মনে হয়, যে এরকম একটা হাস্যকর, এরকম দেখলেই বোঝা যায় যে একটা মানে অনেকটা হচ্ছে জোকার টাইপের আর কি। মানে এটাকে এত ভয় পাইতাম আমরা। মানে আমার মনে আছে আমার রুমটা ছিল এরকম, রুমের ঠিক পাশেই ছিল বারান্দা। এখনকার মতো তো আপনার দরজা জানলা বন্ধ করে ঘুমানোর ট্রেন্ড তখন ছিল না, তখন জানলা টানলা খোলা রাখা। আমার বাসা 4তলার উপর ছিল, মশাও ছিল না। আমার মনে হচ্ছে একদিন আমি যাই রাতের বেলা চোখ বন্ধ করে যাই, দরজাটা লাগাই দিলাম। আরেক বিপদ হচ্ছে আমার ঠিক খাটের পাশেই হচ্ছে জানালা, জানলা দিয়ে তাকাইতে পারতেছি না। ড্রাকুলা আবার মনে হচ্ছে যে খাটের নিচেই শুয়ে আছে, খাটের নিচে ড্রাকুলা। আবার আমি আবার দরজার দিকে তাকাচ্ছি যে ড্রাকুলা এই বুঝি দেখবো যে এরকম। মানে আমার আবার যে ভূতের গল্প বা একটু হরর কিছু পড়া বা ইয়ে করা পড়তাম, খুব শখ ছিল। কিন্তু ড্রাকুলা পড়ে, ওই যে সেবা প্রকাশনের ওই বইটা পড়ে যে পরিমাণ আতঙ্ক এখনো আমার মানে মাঝে এইটা নিয়ে ড্রাকুলার যেহেতু আসলো, ড্রাকুলার একটা মজার ঘটনা আছে। ড্রাকুলার আমাদের এক বন্ধু ছিল জনি। তো জনি অনেকদিন দেখা নাই। জনি অনেকগুলো আমাদের, তার মধ্যে একজন জনি। স্কুলে সে হলো দাবি করে বসলো সে আসলে ড্রাকুলা। নিজে নিজে দাবি করতেছে আমি, সে দাবি করে বসলো যে সে ভ্যাম্পায়ার, সে ড্রাকুলা। সে রাতের বেলা বাদুর হয়ে যায়। হ্যাঁ, এবং বাদুর হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, উড়ে উড়ে যায়। হ্যাঁ, এরকম নানান কিছু। তো আমরা তো প্রথম দিকে পাত্তা দিচ্ছি না।
তারপরে দেখা গেল যে আমরা একটু পাত্তা দেওয়া শুরু করলাম যে আসলে তো কি রে মানে ব্যাপার, বিষয়টা কি? একটা হ্যাঁ। মানুষ অযথা নিজের বাদুর বা ড্রাকুলার যেই বই সেখানেও তো বিষয়টা এরকম যে সে আসলে দেখতে মানুষের মতো। হ্যাঁ, হ্যাঁ, ড্রাকুলা তো হ্যাঁ। দিনে মানে রাতের বেলা ড্রাকুলা। রাতের বেলা ড্রাকুলা হয় এবং সে ওইভাবে মোটামুটি একটা আয়োজন তৈরি করলো, একটা ইমেজ ক্রিয়েট করলো। এইবার সে আমাদেরকে বললো যে তার মতো অনেকেই আছে। আচ্ছা, ভালো। কই থাকিস তোরা? মানে রাতের বেলা তোরা কোথায় গিয়ে একসাথে মানে প্ল্যান করে কোন এলাকায় আজকে যাবে রক্ত খেতে, এই টাইপের একটা ব্যাপার। তো তারা একটা জনি আমাদেরকে কয়েকজনকে নিয়ে গেল, দেখালো যে একটা পরিত্যক্ত মতো একটা একতলা বিল্ডিং, যেটা টিন শেড। আপনাদের এলাকাতেই টিন শেড আছে, ওইটার আশপাশে যাওয়া যায়, এক পাশে দেয়ালতলা এরকম। বললো যে এইখানে তারা রাতের বেলা আসে, এসে একটা ছোট্ট বৈঠক হয় তাদের। ছোট্ট বৈঠকের পরে তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব, অর্থাৎ কোন কোন বাসায় যায় রক্ত খেতে রক্ত হবে। খাওয়ার যে দায়িত্বটা তাদের উপরে লিস্ট অর্পণ ধরা করা দেওয়া হয়েছে, হয় আর কি। সেই লিস্ট অনুযায়ী তারা গিয়ে রক্ত খেয়ে চলে আসে। তো ভালো। এখন আমরা তো মনুষ্য সমাজ, আমরা ভাবতেছি যে এইভাবে তো ড্রাকুলার বিস্তার হইতে দেওয়া হবে না, তাহলে এই বাড়িতে ঢিল ছুটতে হবে। হ্যাঁ, টিনের চাল ঢিল মারি আসা যাওয়ার পথে। আস্তে আস্তে এরকম অনেকেই ঢিল টিল মারা শুরু করছে। পরে জানা গেল না, এটা পবিত্র দায়িত্ব হিসেবে পবিত্র, নেওয়া হলো হ্যাঁ যে পবিত্র দায়িত্ব, ঢিল মারা। হ্যাঁ ঢিল মারার দায়িত্ব। ওইখানে কেউ থাকে না, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমরা এরকম ফোকরের ভিতরে চোখ লাগায় দেখছি যে হ্যাঁ অন্ধকার, যথেষ্ট অন্ধকার আছে। হ্যাঁ, তো পরে আবিষ্কার হলো স্থানীয় যে স্কুল আলী আহমদ উচ্চ বিদ্যালয়, ওই সময়ের যিনি প্রধান শিক্ষক, তার পরিত্যক্ত বাড়ি। মানে মানে উনি থাকেন না। তিনি ওই জায়গাটাতে পুরোদস্তুর বাড়ি করবেন বলে তিনি পাশে আরেকটা বাড়িতে ভাড়া চলে গেছেন। এখানে আগে ওটা ওনার থাকতেন, পজিশন আর কি। পজিশন ওনার। এ তো পুরা আমাদের এক বন্ধু, আমি ধরা খাই নাই, ভালো সৌভাগ্য, এক বন্ধু ধরা খেয়ে গেল ঢিল ছোড়ার সময়। কারণ দিনের পর দিন ঢিল ছোড়া হচ্ছে, ফলে তাকে ট্রেস করা হয়েছে, ধরা হলো। তারপর সে বলল যে আমরা তো এইখানে ড্রাকুলা থাকে, সে সরল মনে যেটা সে জানে সেটাই সে বলল যে আমরা তো ড্রাকুলারে মারতেছি, এটা তো এইখানে ড্রাকুলা থাকে, এই সেই। স্যার হতভম্ব হয়ে গেল যে ড্রাকুলা কোত্থেকে আসলো। পরে জনিরে আনা হলো, জনি ঝরঝর করে কেঁদে দিল। হ্যাঁ, তো এই ড্রাকুলা নিয়ে একটা না, এতদিন চাপাবাজির একটা মানে আধা। দুপুর বেলা কখনো ভূতের গল্প শুনছেন? মানে শীতকালের দুপুর, হ্যাঁ হ্যাঁ শীতকালের দুপুরে ভূতের গল্প বা ভৌতিক গল্প কিন্তু ভয়াবহ। আমার নানি প্রচণ্ড ভালো গল্প বলতে পারতেন। তো নানি আমার বাসায় আসা মানেই হচ্ছে যে স্কুল থেকে এসে বা ছুটির দিনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে দুপুর টাইমটা, নানি গল্প বলো। নানিও বিচিত্র সব গল্প জানতো এবং সব গল্পের সঙ্গে নানি রিলেটেড থাকতো। আমি জানি না, এটা আম্মাকে পরে জিজ্ঞেস করছি। আম্মা হ্যাঁও বলে না, নাও বলে না। মানে তার মাকে মানে এটা ভুল প্রমাণিত হবে বা এরকম একটা জিনিস তার মধ্যে থাকতো আর কি। নানির একটা গল্প ছিল, জিন সংক্রান্ত একটা গল্প। সেটা হচ্ছে আমার নানাকে নিয়ে। আমি জানি না এটা সবাই বিরক্ত হবে কিনা, জাস্ট একটু আমি শেয়ার করি। সেই গল্পটা শুনে আতঙ্কে নীল হয়ে যেত। তখন ওই যে আমি আপনার যে বন্ধুর যে ভ্যাম্পায়ার হওয়ার বা ড্রাকুলার যে কল্পনা, এই জিনিসটা তখন করতাম আর কি। যাই হোক, আমি আপনারা বলি, নানি একদিন গল্প বলল যে এই জানিস তোর নানা যখন আমার নানা ডাক্তার ছিলেন, চোখের ডাক্তার। তোর নানা যখন মেডিকেল কলেজে পড়তো, তোর নানার সঙ্গে একটা জিন পড়তো। তা আমরা হতভম্ব, নানার সঙ্গে জিন পড়তো, এটা কি নানা তোমারে বলছে? বলে হ্যাঁ নানা, তোর নানা আমারে বলছে, তোর নানা গল্প করছে। তো কী গল্প? যে তার মেডিকেল কলেজে তাদের সঙ্গে একটা ছেলে পড়তো, ছেলেটা খুব মেরিটোরিয়াস, দেখতে খুব সুন্দর, লম্বা চওড়া, কিন্তু সেই ছেলে কারোর সাথে কথা বলে না। তো সবাই কিউরিওসিটি, ছেলেটা খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, কেউ কথা বলে না, কারোর সাথে কথা বলে না। তো সবারই একটা আগ্রহ, তাকে পোক করে, কিরে তুই কথা বলিস না কেন? করে তার কোনো ইয়ে নাই। সে হোস্টেলে যায় ক্লাস করে। তো সবার মধ্যে একটু সন্দেহ, সে টাস্কগুলো তাড়াতাড়ি করে ফেলে, যে কোনো জিনিস তাড়াতাড়ি বুঝে ফেলে। সে লাশ কাটা বা যে ডিসেকশন, যেটা মেডিকেল কলেজে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাও খুব দ্রুত করে ফেলে। সবাই ধরেন গন্ধ বা কোনো একটা প্রবলেম হচ্ছে, এটা তো স্বাভাবিক, তার কিছু হচ্ছে না, সে নাকে কোনো কিছু না দিয়ে করে ফেলতেছে, এরকম টাইপের আর কি।
নানির ভাষ্য। ভাষ্য অনুযায়ী। তো এরকম এটা এন্ড হলো কিভাবে, যে নানাদের বন্ধু বান্ধবরা মিলে সবাই ঠিক করলো যে এ নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কাপালিক টাপালিক জাতীয় কিছু, কারণ আমাদের সঙ্গে এর মেলে না। কাপালিক টাপালিক জাতীয় কিছু বা জিন হইতে পারে বা কিছু একটা হইতে পারে। তো তারে পরীক্ষা করা হবে। একদিন প্রচণ্ড বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি। তো সামনে মাঠ আছে, একটা লেবু গাছ আছে। তো একজন মাতব্বর গোছের নানাদের এক বন্ধু বলতেছে যে আচ্ছা আমাদের মধ্যে কে আছে যে ওই লেবু গাছ থেকে লেবু পায়রা নিয়ে আসবে কিন্তু তার গা ভিজবে না। তো সবাই চুপচাপ আসছে, সবাই তো ওই ছেলে হঠাৎ করে এই আমি পারবো। বলে কিরে তুই এত কখনো কথা বলস না, তুই এটাতে এত উৎসাহ? না না আমি পারবো পারবো। বুঝা নিয়ে আয় লেবু নিয়ে। তো নানি আমাদের যেটা বলছে যে সে লেবু ছেলেটা নিয়ে আসলো, কিন্তু তার গা ভেজে নাই। কিন্তু এটাতে সেটা মিস্টেক করে ফেলছে। জিন সমাজ থেকে সে এখানে আসছে বা কাপালিক সমাজ থেকে আত্মপ্রকাশ করে ফেলছে মনের ভুলে। পরের দিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই গল্পটা নানি যখন বলতেন তখন মানে মনে আছে যে আমি পিছনে টিছনে তাকাতাম আর কি আমরা। এবং এই গল্পটা বারবার ভয়টা পাওয়ার জন্য নানির কাছে আবার জিজ্ঞেস, নানি ওই গল্পটা বলো তো। ওই না ওই তোকে তো বলছি। তখন আমার মনের মধ্যে তো একটা শিশু মন, স্কুলে পড়ি ছোট, তখন কাউরে যদি একটু এক্সট্রাঅর্ডিনারি দেখতাম বা কিছু আমার চেয়ে বেটার বা ভালো পারে, একটা গান ভালো করে বা ক্রিকেটটা ভালো খেলে বা পড়াশোনাটা ভালো করতেছে, তখন মনে হয় এর মধ্যে সমস্যা আছে কিনা, জিন নাকি। হ্যাঁ, আমাদের যেটা ছিল যে শীতের সময় একবার তো এই যে নানি বাড়ি প্রসঙ্গ এলো, নানি বাড়ি এবং এই রিলেটেড একটা আমার ছোট মামা ওইখানে বাড়ি গেলে আমার কাজিন কয়েকজন ছিল, এরা একসাথে আমার কাছাকাছি বয়সের। তো মেলা হইতো, ওই মেলার সাথে টাইমিং মিলায় হচ্ছে বেড়াতে যাওয়ার হিসাবটা হতো কয়েকদিনের জন্য। তারা কি করত, আমি শহরে থাকি, আচ্ছা শহরে থাকার কারণে হচ্ছে তাদের যে এক ধরনের মাস্টারি আছে, সে মাস্টারিটা দেখে। তো কীরকম, মেলাতে যাওয়ার জন্য ধান টান কাটা শেষ, নারাক্ষেতের মাঝখান দিয়ে কুয়াশা ভেজা, আপনি মেলায় তো যাচ্ছেন আসলে সন্ধ্যার পরে, সন্ধ্যার দিকে যাচ্ছেন, রাতের 1টা পর্যন্ত আপনি যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে এই লারেলাপ্পা বা গজা এগুলো কিনে খাবেন টাবেন, লারেলাপ্পা কিনবেন। লারেলাপ্পা একটা খুবই দুর্দান্ত বিষয় ছিল যে লারেলাপ্পা কিনতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন ধরেন যাচ্ছে হচ্ছে আমার ছোটো মামা আরও 2 কাজিন, তাদেরকে নিয়ে একসাথে। তারা পুরো রাস্তাটা এই যে ধান ক্ষেত মানে সাবেক ক্ষেত, এখন নারাক্ষেত, এই নারাক্ষেতের মাঝখান দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরে যেতে হবে, শর্টকাটে যাওয়ার জন্য এটা মাঝখান দিয়ে যাচ্ছি, কুয়াশা। এর মধ্যে তারা গল্প বলতেছে, এরকম জিনের গল্প, ভূতের গল্প। ওই যে হ্যাঁ, প্রকল্পটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। প্রকল্পটা হচ্ছে আপনি ধরেন হচ্ছে এই জায়গাটাতে আছেন, সামনে হচ্ছে ওই এলাকাটা আসবে, যেই এলাকার গল্পটা বলা হচ্ছে, ওই এলাকায় একটা ধরেন হচ্ছে বট গাছ বা বাঁশঝাড় এরকম কিছু একটা আছে, ওইখানে এই জিনিস ঘটে, এরে ওই দিন হচ্ছে নিয়ে গেছে, এরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই টাইপের বিচিত্র গল্প বলতে বলতে ওই এলাকাটায় আসলেন। আপনি আসার পর আপনি আর কথা শুনতেছেন না, কারণ আপনি কল্পনা করতেছেন, আপনি আতঙ্কে নীল হয়ে কল্পনা করতেছেন, কথা আর শোনা যাচ্ছে না, কারণ তারা আপনাকে কুয়াশার মধ্যে আপনাকে রেখে হয় তারা সামনে চলে গেছে, ও আচ্ছা আচ্ছা, না হলে তারা পেছনে ইচ্ছাকৃতভাবে, মানে ভয়ে অন্যমনস্ক হয়ে যায়। একটা সময় আপনি আবিষ্কার করলেন যে আপনি পুরো এই জাতিকে যা দেখা যায় দীপান্তরের মাঠে আপনি একা, হ্যাঁ, এবং সামনে সেই বাঁশঝাড়টা, হ্যাঁ, সে যে কি এক অনুভূতি, হ্যাঁ। এবং এটা তারা মোটামুটি রিলিজিয়াসলি রেগুলার এই কাজ করতে। ছোট মামা তো একবার আমাকে হচ্ছে সাক্ষাৎ জিনের সাথে পরিচয় করাই দিচ্ছে, মানে হ্যান্ডশেক করছি আমি তার সাথে, হ্যাঁ। কিভাবে? সে হচ্ছে বসে পরিচয় করায় দিল, এটা হচ্ছে জিন, হ্যাঁ, এই করে ইত্যাদি ইত্যাদি, এগুলা বলে টেলা। তারপর তারা ডাকার পরে পরিচয় আমার ভাইগনা, এভাবে পরিচয় করায় দিল। পরে আমি জানলাম যে 2 দিনের মাথায় জানলাম যে সে আসলে পাশের বাড়িতে থাকে, হ্যাঁ। তারে আমি এর আগে দেখি নাই, যেহেতু সে এটার একটা জিন আপনাকে বলে নাই ওই দিন যে চীনের জন্মস্থান কোয়াকাফ নগর না কোথায়? কোয়েকাফ নগর না কোথায়? তো শীত আসলে আমাদের মানে বিচিত্র এক জার্নি আসলে। নেলসন, শেষ করা উচিত আমাদের, অনেকক্ষণ আড্ডা আসলে এই আড্ডা চলতেই থাকবে আসলে, স্মৃতিচারণমূলক আড্ডা। এটা আসলে স্মৃতির ঝাঁপি তো কম হলো না, কম ভরেনি আর কি।
একটা জিনিস দিয়ে শেষ করি, আপনারও এখানে ইয়ে আছে, মানে আপনি রিলেট করতে পারবেন। ডিসেম্বর মাস বা শীতকালের সঙ্গে আমাদের বিজয় দিবস উদযাপনের কিন্তু হ্যাঁ, একটা হ্যাঁ। বড়, ওটা মানে এটা কিন্তু খুব বড় একটা উৎসব। মানে ডিসেম্বর মাস বিজয় দিবস, সকালবেলা কাগজের পতাকা। এবং ডিসেম্বর মাসে আমার কাছে খুব ভালো লাগে যে ডিসেম্বর মাসের 1-2 তারিখ থেকে ঢাকা শহরের রাস্তায় রাস্তায় যে ফ্ল্যাগ বিক্রি। এই দৃশ্যটা মানেই এক ধরনের নস্টালজিয়া। ওই ডিসেম্বর মাস, আমাদের ফাইনাল পরীক্ষা শেষ, সামনে 16ই ডিসেম্বর, পতাকা হারায় যেত। কত বড় পতাকা কেনা কত যেত। পতাকা, কিন্তু প্রতি বছরই পতাকা কিনা হতো। সকালবেলা বারান্দা দিয়ে, ছাদে যাওয়ার উপায় ছিল না, বারান্দা দিয়ে একটা লাঠির আগায়। আর আমাদের কলোনি বাসায় প্রোগ্রাম হতো সকালবেলা। এটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম, আমরা সবাই এবং যেতাম। পাড়ার ক্লাব ঘরগুলো হচ্ছে হ্যাঁ, বিজয় দিবসের প্রচন্ড আয়োজন করতো। শীতকাল, ওই খড়খড়া রেকর্ড, মানে বাজে ক্যাসেট প্লেয়ারের বাজে ক্যাসেটে টেপে ওই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানগুলা বাজা, কেউ না একজন আঙ্কেল ফ্ল্যাগ তুলতেছে, আমরা দাঁড়ায় আছি, একটা জাতীয় সঙ্গীত গাওয়া হতো, হেড়ে গলায় হোক, যেই গলায় হোক, কাশি সর্দি বসা গলায় হোক। কিন্তু এই যে আবেগটা আর কি, ডিসেম্বর মাস মানে হচ্ছে যে বিজয় দিবসের একটা আবহ একদম 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। এবং আরেকটা জিনিস, 16 ডিসেম্বর আমার মনে আছে, আমরা বনানীর দিকে থাকতাম, খুব ভোরে ঘুম থেকে উঠতাম খালি আমি 31 বার তোপধ্বনি শোনার জন্য। আপনার কাছে আরো অবিশ্বাস্য লাগতে পারে, তখন ঢাকা শহরের মানে ডেমোগ্রাফিটা এমনই ছিল, বা ইয়েটা, আমার বাসা থেকে বনানী 2 নম্বর রোড থেকে ক্যান্টনমেন্ট বা ওই জায়গায় যে তোপধ্বনি হচ্ছে, সেই ধ্বনিটা পুরো আমার বাসায় পরিষ্কার শোনা যেত। এটা খুব থ্রিলিং একটা ব্যাপার ছিল। আচ্ছা, বিজয় দিবস 21 বার বা 32 বার যতবার হয়, তোপধ্বনি আমি গুনতেছি, আমি কয়টা আছে, মানে নিচে নেমে এবার অনেকটা জিজ্ঞেস করতাম যে আচ্ছা তোপধ্বনি শুনছস কয়টা, বলে আমার ঘুম ভাঙছে দেরিতে, আমি 7টা শুনছি। মানে আমরা গুনতাম 21 বার 32। এই যে তোপধ্বনির আওয়াজটা, এটা এখনো যখন টেলিভিশনে দেখি মাঝে মাঝে, এটা মানে খুব নস্টালজিক হয়ে যায় আর কি। আরেকটা জিনিস দিয়ে শেষ করে, আমরা যখন কৈশোরে স্কুলে বা এর সময় পড়ি, তখন ঢাকা শহরে 31st উদযাপনের একটা ট্রেন্ড শুরু হলো। আজকের মতো এই যে এই প্রলয় নৃত্য না, যে ঢাকা শহরে সব পাখিদের গোষ্ঠী শেষ করে দিয়ে আর কি আতশবাজি, এই জিনিস ছিল না, কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম। আমি কলোনি বাসায় জনপরিসরেই ছিল, ওপেন একটা কিছু না, মানে আমরা যেখানে থাকতাম কলোনিতে, আমাদের প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট ছিল, 4টা বিল্ডিং ছিল, কর্পোরেশন কোয়ার্টার। এবং মাঝখানে 4টা ফ্ল্যাটের মাঝখানে যে জায়গাটা যথেষ্ট বড় জায়গা ছিল, আমরা বর্ষা টর্ষা, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আমরা ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলতাম। ওই জায়গাটুকুতেই বিল্ডিংয়ের সবাই মিলে একটা আয়োজন, কিচ্ছু না, আন্টিরা রান্নাবান্না করতেন, সাধারণ পোলাও, মোরগ পোলাও বা এই জাতীয় কিছু কিনেও আনা হতো না, কেনা মানে কি কোক, টেবিল ওখানে করা হতো, এখানে খাওয়া দাওয়া হতো। আমরা নিজেরাই বিল্ডিংয়ের ছেলে মেয়েরা কিছু না কিছুর আয়োজন হয়, নাটক করতাম, না কেউ গান গাইতো, খুব অল্প র্যাফেল ড্র হইতো। এবং সবচেয়ে মজা ছিল মেরিগো রাউন্ড। এই যে মেরিগো রাউন্ড তৈরি করাটা ছিল কিন্তু খুব মজার, মানে এটা আমি ছোটবেলায়, এটা এই যে থ্রিলটা আর কি, যে মেরিগো রাউন্ডটা ঘুরতেছে, অমুকের কাছে দেওয়া হচ্ছে। এবং এই জায়গায় আবার একটা প্রেমের ব্যাপার ছিল, যে কেউ একজন পেয়ে আরেকজন আমার একই প্রতিবেশী, তার কাছে অযথাই তুলে দেওয়া আর কি, মানে সে ওইটার সঙ্গে মেলে না, কিন্তু যে অমুক ভাই অমুক আপুরে দিচ্ছে, এটা নিয়ে সারা পরের 31st পর থেকে গবেষণা। আরে কেন আপু আবার একটু লজ্জা পাইছে, দেখছো, ব্লাশ করছে, তখন ব্লাশ বুঝতাম না, আপু কিন্তু লজ্জা পাইছে, দেখছো, লাল হয়ে গেছে পুরো, আপু কি যে লজ্জাটা পাইলো। এই জিনিসগুলো আবার, তারপর হচ্ছে আপনার 31st যে খেতাব দেওয়া, খেতাব লেখা, এটা একটা দুর্দান্ত ব্যাপার ছিল, যে এইটা নিয়ে তো রীতিমতো একটা মানে অম্ল মধুর অপেক্ষা থাকতো, অনেকে খেপে যেত, সিরিয়াস হয়ে যেত, কিন্তু জানে যে খেতাব আসবেই, উপায় নাই। হ্যাঁ, এবং এটা তালিকা করে হচ্ছে দেয়ালে ঝুলায় দেওয়া হবে। হ্যাঁ, যে এইবার একটা আতঙ্ক, নিজে যেটা দিছি সেটা তো দিলামই, একটা আতঙ্ক ছিল হচ্ছে যে আমার নামে কি দিচ্ছে, এবং এই টেনশন পরে দেয়ালিকা হইতো।
31st উপলক্ষে দেয়ালিকা। দেয়ালিকা এটা 31st হয়তো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে হইতো, 16 ডিসেম্বর উপলক্ষে তো হ্যাঁ। হইতোই। তো এই দেয়ালিকা আবার কিন্তু পাড়ার ছেলেমেয়েরা মিলেই কিন্তু এটা পুরাটা, হ্যাঁ আমরা করতাম, আমরা একসাথে বসে, এবং এই যে আনন্দটা, মানে এই আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা আসলে এখন আর পাই না। অনেক অনেক আনন্দের উপকরণ এখন আছে নেলসন, হাত বাড়ালে আনন্দের উপকরণ, কিন্তু ওই যে আটপোরে ব্যাপারগুলা, যে সবাই মিলে বসে লিখতেছি, সবাই মিলে কাগজ কেটে সাজাচ্ছি, বেলুন সাজাচ্ছি, আজকে রাতে 35, একটা থ্রিলিং ব্যাপার। আবার কেউ কেউ আমরা বাইরে যেতাম যে এটা ওটা আনতে যেতে হবে, আরে কি কেক আনতে যেতে হবে, রান্না হচ্ছে, আঙ্কেল আন্টিরা রান্না করতেছে, আঙ্কেলরা পিকনিক তো একটা পিকনিক একটা কমন ব্যাপার ছিল, পিকনিক তো পিকনিক ছিল। হ্যাঁ পিকনিক একটা খুবই কমন ব্যাপার ছিল। যাই হোক, এইসব স্মৃতি আসলে মানে এগুলো আসলে শেষ হবে না বলতে, আমি মানে আমরা আসলে দেখা যাক, এই শীত তো গেল, পরের কোন শীতে যদি আবার এই এই শীত ধরনের শীত কিছু নয়, আরো শীত আরো আছে। শীত আছে, হ্যাঁ পরের কোন শীতে যদি এই ধরনের কিছু আবার ফিরে আসে, কালচার তো আসলে হচ্ছে রিভাইভও করে, নানাভাবে Revive ও হচ্ছে করে। চলেও আসে, দেখা যাক। দেখা যাক কি হয়, হয়তো এই জেনারেশনের হাত ধরে অনেক কিছু হয়তো আবার রিট্রাইভ হবে।